ক্লাস 9-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের প্রথম যে চ্যাপ্টারটি আছে বাস্তব সংখ্যা, এই বাস্তব সংখ্যার উপরে আমরা আজ ক্লাস করব। ইংলিশে যেটাকে আমরা বলি রিয়েল নাম্বার। স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাকে ইংলিশে বলা হয় ন্যাচারাল নাম্বার। আচ্ছা, এই স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারকে কি করা হয়, ন্যাচারাল নাম্বারের যে সেট সেটাকে আমরা ইংলিশ অ্যালফাবেটের ক্যাপিটাল এন দিয়ে লিখি। মানে এন দিয়ে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারের সেটটাকে লেখা হয়। তো ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যাগুলো কি, সমস্ত সংখ্যাকে গোনা যায় সেই সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। যেমন কোনগুলোকে গোনা যায়? 1 2 3 4 5 6 7, এই নাম্বারগুলোকে, এই সংখ্যাগুলোকে আমরা গুনতে পারি, কাউন্ট করতে পারি, সেই জন্য এই নাম্বারগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। তাহলে যে সমস্ত সংখ্যাগুলোকে কাউন্ট করা যায়, গোনা যায়, সেই সংখ্যাগুলোকে কিন্তু স্বাভাবিক সংখ্যা বলা হয়। অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যাকে ইংলিশে বলা হয় হোল নাম্বার। এবং এই অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার যে সেট, সেটাকে ক্যাপিটাল ডব্লিউ দিয়ে প্রকাশ করা হয়, ক্যাপিটাল ডব্লিউ দিয়ে প্রকাশ করা হয়। হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা কোনগুলো? এই যে স্বাভাবিক সংখ্যাগুলো শিখেছি আমরা, এই স্বাভাবিক সংখ্যাগুলির সাথে আমরা যদি জিরোটাকে ইনক্লুড করি, জিরোটাকে যদি নিয়ে আসি, তাহলে সেগুলোকে বলা হয় অখণ্ড সংখ্যা। তাহলে অখণ্ড সংখ্যা শুরু হয় জিরো থেকে। 0 1 2 3 4 5, এইগুলো সবই কিন্তু অখণ্ড সংখ্যা। তো অখণ্ড সংখ্যার মধ্যে দেখো আমাদের কিন্তু স্বাভাবিক সংখ্যাগুলো আছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সমস্ত স্বাভাবিক সংখ্যাগুলোই কিন্তু অখণ্ড সংখ্যা। কিন্তু সমস্ত অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যা নয়। কেন নয়? জিরোটা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়, সেই জন্য সমস্ত অখণ্ড সংখ্যাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলতে পারছি না। জিরোকে যদি বাদ দিয়ে দিই, তাহলে জিরো ছাড়া বাকি যে অখণ্ড সংখ্যাগুলো আছে তারা কিন্তু সবাই স্বাভাবিক সংখ্যা। এই হলো আমাদের স্বাভাবিক সংখ্যা আর অখণ্ড সংখ্যা। এবার এই স্বাভাবিক সংখ্যা এবং অখণ্ড সংখ্যার কিছু মানে প্রপার্টি আছে, কিছু ধর্ম আছে, সেগুলো একটু আমরা করব। এখন এই স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, এদের ধর্মগুলো শুরু করার আগে, মানে প্রপার্টিগুলো শুরু করার আগে আমরা যেটা করব সেটা হলো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলোকে বলা হয়? পূর্ণ সংখ্যাকে ইংলিশে বলা হয় ইন্টিজার্স। আচ্ছা, এই পূর্ণ সংখ্যা বা ইন্টিজার্স, এই সেটটাকে ক্যাপিটাল জেড দিয়ে ডিনোট করা হয়। তো পূর্ণ সংখ্যা বা ইন্টিজার্স কোনগুলো? আমরা শিখেছি স্বাভাবিক সংখ্যা যেগুলো 1 থেকে শুরু হচ্ছে, 1 2 3 4। আর অখণ্ড সংখ্যা শিখেছি, অখণ্ড সংখ্যা 0 থেকে শুরু হয়। পূর্ণ সংখ্যা কোনগুলো? 0 1 2 3 4 5 6 7, এদের সাথে আমরা যদি -1 -2 -3 -4 এগুলোকে ইনক্লুড করি, এগুলোকে যদি নিয়ে আসি, তাহলে এগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা। তাহলে 0 একটা পূর্ণ সংখ্যা, 1 পূর্ণ সংখ্যা, 2 পূর্ণ সংখ্যা, 3 পূর্ণ সংখ্যা, -1 -2 -3 -4 -5 -6, এরা সবাই পূর্ণ সংখ্যা। আচ্ছা, 0-র ডান দিকে যে সংখ্যাগুলো থাকে, রাইট হ্যান্ড সাইডে, সেগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, পজিটিভ ইন্টিজার্স। আর বাম দিকে যে নাম্বারগুলো থাকে সেগুলোকে বলা হয় ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা নেগেটিভ ইন্টিজার্স। তাহলে এই 0 থেকে
রাইট হ্যান্ড সাইডে যত পূর্ণ সংখ্যা থাকে সেগুলোকে বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা, ইংলিশে বলা হয় পজিটিভ ইন্টিজার্স। আর বাম দিকে যে সংখ্যাগুলো থাকে সেগুলোকে বলা হয় ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ইংলিশে বলা হয় নেগেটিভ ইন্টিজার্স। আচ্ছা, এবার আমরা আসি কিছু প্রপার্টিতে, কিছু ধর্ম। এই স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, এরা কিছু প্রপার্টি মেনে চলে, কিছু ধর্ম মেনে চলে। কি কি সেই ধর্ম? প্রথম ধর্ম, দুটো স্বাভাবিক সংখ্যা যদি আমরা প্লাস করি তাহলে যে নতুন যে সংখ্যাটা পাই, যে নাম্বারটা পাই, সেটাও কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা পাই। দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল একটি স্বাভাবিক সংখ্যা হয়। একই রকম ভাবে, আচ্ছা এটার একটা এক্সাম্পল দিই। উদাহরণ দিই একটা, যেমন 7 একটা স্বাভাবিক সংখ্যা, 9 একটা স্বাভাবিক সংখ্যা। এই দুটো স্বাভাবিক সংখ্যা যদি আমি প্লাস করি তাহলে কত পাচ্ছি? 16। 16 হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা। তাহলে দুটো স্বাভাবিক সংখ্যা যোগ করলে, প্লাস করলে আমরা কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা পাই। দুটো স্বাভাবিক সংখ্যার গুণফল একটি স্বাভাবিক সংখ্যা হয়। দুটো স্বাভাবিক সংখ্যা যদি আমরা গুণ করি, মাল্টিপ্লাই করি, তাহলে কিন্তু আমরা স্বাভাবিক সংখ্যাই পাবো। একটা এক্সাম্পল দিই, একটা উদাহরণ দিই। 3 × 4, 3টা একটা স্বাভাবিক সংখ্যা, 4টা একটা স্বাভাবিক সংখ্যা। 3 আর 4 যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাচ্ছি 12। 12 একটা স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, মনে রাখবে দুটো স্বাভাবিক সংখ্যার যোগফল একটা স্বাভাবিক সংখ্যা হচ্ছে, দুটো স্বাভাবিক সংখ্যার গুণফল একটা স্বাভাবিক সংখ্যা হচ্ছে, কিন্তু দুটো স্বাভাবিক সংখ্যার বিয়োগফল কিন্তু সবসময় স্বাভাবিক সংখ্যা হয় না। তার কারণটা কি? একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে যে কেন দুটো স্বাভাবিক সংখ্যার বিয়োগফল সবসময় একটা স্বাভাবিক সংখ্যা হয় না। দুটো স্বাভাবিক সংখ্যার বিয়োগফল সব সময় স্বাভাবিক সংখ্যা হয় না। উদাহরণ, 9 একটা স্বাভাবিক সংখ্যা, 10 একটা স্বাভাবিক সংখ্যা। আমরা যদি 9 থেকে 10 মাইনাস করি কত পাবো? -1 পাবো। -1টা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে আমরা কি শিখলাম? যে দুটো স্বাভাবিক সংখ্যার বিয়োগফল কিন্তু সবসময় স্বাভাবিক সংখ্যা হয় না। আচ্ছা, এবার আমরা আসি
অখণ্ড সংখ্যা কিছু প্রপার্টি। স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে যেমন দেখেছি যে দুটো স্বাভাবিক সংখ্যা যোগ করলে আমরা স্বাভাবিক সংখ্যা পাই, একই রকমভাবে দুটো অখণ্ড সংখ্যা যদি যোগ করি তাহলে কিন্তু আমরা একটা অখণ্ড সংখ্যা পাবো। আবার দুটো স্বাভাবিক সংখ্যা গুণ করেও কিন্তু আমরা একটা স্বাভাবিক সংখ্যা পেয়েছি, একই রকমভাবে দুটো অখণ্ড সংখ্যা গুণ করলেও কিন্তু আমরা একটা অখণ্ড সংখ্যা পাবো। আচ্ছা, কিন্তু দুটো অখণ্ড সংখ্যার বিয়োগফল কিন্তু সবসময় অখণ্ড সংখ্যা হবে না। একই রকমভাবে স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে যেমন একটা আমরা উদাহরণ করেছি, ওখানে একটা উদাহরণ করা যায় যে দুটো অখণ্ড সংখ্যা বিয়োগ করলে কিন্তু সবসময় অখণ্ড সংখ্যা হয় না। একটা এক্সাম্পল দেওয়া যাক, 10 মাইনাস 15 কত পাচ্ছি আমরা? -5। -5টা তো কোনো অখণ্ড সংখ্যা নয়, তাহলে 10 থেকে যদি আমরা 15 মাইনাস করি তাহলে -5 পাচ্ছি। -5 কিন্তু কোনো অখণ্ড সংখ্যা নয়। এবার আমরা আসি মূলত সংখ্যা। পূর্ণ সংখ্যায় আমরা কি শিখেছিলাম? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এদিকে -1, -2, -3, -4, -5 এইভাবে চলছে। তো এই যে পূর্ণ সংখ্যাগুলো, আমরা কি বলেছিলাম? 0-র রাইট হ্যান্ড সাইডে ধনাত্মক পূর্ণ সংখ্যা থাকে বা পজিটিভ ইন্টিজার্স থাকে, আর লেফট হ্যান্ড সাইডে বাম দিকে থাকে নেগেটিভ ইন্টিজার্স বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। মাঝখানে কি আছে? 0। 0টাকে কিন্তু পজিটিভ বা নেগেটিভ, ধনাত্মক বা ঋণাত্মক কোনো কিছুই কিন্তু ধরা হয় না। 0টা 0ই থাকে। 0টা নাইদার পজিটিভ নর নেগেটিভ, ওটা 0টা ফিক্সড থাকে। আচ্ছা, এবার আমরা আসি মূলত সংখ্যা। মূলত সংখ্যাকে ইংলিশে বলা হয় রেশনাল নাম্বার। তো এই মূলত সংখ্যা করার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হলো পরস্পর মৌলিক সংখ্যা। এই পরস্পর মৌলিক সংখ্যা মূলত সংখ্যার যখন আমরা আলোচনা করব তখন ওখানে আসবে এটা, সেই জন্য আমাদের এটা আগে জানা দরকার যে পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলা হয়। পরস্পর মৌলিক সংখ্যা কাদের বলা হয়? দুটো সংখ্যার যদি গসাগু 1 হয় তখন সেই সংখ্যা দুটোকে বলা হয় পরস্পর মৌলিক সংখ্যা। দুটি সংখ্যার গসাগুকে ইংলিশে বলা হয় HCF। দুটি সংখ্যার গসাগু যদি 1 হয় তাহলে সংখ্যা দুটিকে পরস্পর মৌলিক সংখ্যা বলা হয়। আচ্ছা, এটা কিন্তু আমাদের মূলত সংখ্যার যখন আমরা সংজ্ঞাটা শিখব তখন কিন্তু আমাদের এই কনসেপ্টটা দরকার যে পরস্পর মৌলিক সংখ্যাটা কি। মূলত সংখ্যাকে ইংলিশে বলা হয় রেশনাল নাম্বার। এটাকে এই যে মূলত সংখ্যা বা রেশনাল নাম্বার সেটটাকে ক্যাপিটাল কিউ দিয়ে লেখা হয়। তো মূলত সংখ্যা কোনগুলোকে বলা হয়? যে সমস্ত সংখ্যাগুলিকে পি বাই কিউ ফর্মে এক্সপ্রেস করা যায়, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। যে সংখ্যাগুলিকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়।
যে সংখ্যাগুলিকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদের মূলদ সংখ্যা বলা হয়। যেখানে পি এবং কিউ হলো পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0। এই পি আর কিউ নিয়েছিলাম, এই পি আর কিউ হলো পূর্ণ সংখ্যা এবং কিউটা অবশ্যই নট ইকুয়াল টু 0। এই কিউটা নট ইকুয়াল টু 0 কেন? তার কারণটা হলো যদি কিউটা 0 হয়ে যায়, যদি কিউটা 0 হয়ে যায় তাহলে কি হবে, এই যে পি বাই কিউ এটা কি হবে, পি বাই 0 হয়ে যাবে। আর আমরা জানি 0 দিয়ে কোনো নাম্বারকে ভাগ করা যায় না, ডিভাইড করা যায় না, তখন এটা কি হবে, পুরোপুরি এটা আনডিফাইন হয়ে যাবে। এটার কোনো আমরা মান পাবো না, এটার কোনো ভ্যালু পাবো না, এটার কোনো রেজাল্ট পাবো না। সেই জন্য কিউটা কিন্তু নট ইকুয়াল টু 0 নেওয়া হয়। এবার আমরা কিছু উদাহরণ দিই মূলদ সংখ্যা। যেমন 3টা কিন্তু একটা মূলদ সংখ্যা। কেন? তার কারণটা হলো 3কে আমরা 3/1 এইভাবে কিন্তু লিখতে পারি, সেই জন্য 3টা কিন্তু মূলদ সংখ্যা। যেমন 0টাকে কিন্তু আমরা 0/1 লিখতে পারি, সো 0টা কিন্তু একটা মূলদ সংখ্যা। 0কে 0/1 বা 0/7 বা 0/10 এভাবে কিন্তু আমরা 0টাকে প্রকাশ করতে পারি, সেই জন্য 0টা একটা মূলদ সংখ্যা। তো এইভাবে যদি দেখা যায় তাহলে যত পূর্ণ সংখ্যা আছে প্রত্যেকটা পূর্ণ সংখ্যা কিন্তু এক একটা মূলদ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা। এগুলো এখানে আমি 3 নিয়েছি, 0 নিয়েছি। যদি আরও দুটো একটা এক্সাম্পল নিই, উদাহরণ নিই, যেমন -8। -8কে তো আমরা এভাবে লিখতেই পারি, -8/1 পি বাই কিউ আকারে চলে আসছে, তাহলে -8 হলো একটা মূলদ সংখ্যা। তাহলে সমস্ত পূর্ণ সংখ্যাই কিন্তু মূলদ সংখ্যা। তাহলে আমরা কি পেলাম, যে সমস্ত পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা। তাহলে সমস্ত পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা আমরা প্রথমে পেয়েছিলাম, যে সমস্ত স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা। এখন পেলাম সমস্ত পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা। এগুলো একটু মনে রাখবে, এগুলো থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। সমস্ত স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা। তারপর পেয়েছিলাম আমরা সমস্ত অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা। এবার আমরা করব সমতুল্য মূলদ সংখ্যা, ইংলিশে যেটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বারস। আচ্ছা, ইংলিশে কি বলা হয়, ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার। কোনো মূলদ সংখ্যার যদি লব এবং হরকে আমরা
একই সংখ্যা দিয়ে গুণ করি বা একই সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না, মানে ভ্যালু কখনো চেঞ্জ হয় না। যেমন একটা উদাহরণ দিই, 3/4 এটা একটা মূলদ সংখ্যা। তো এই মূলদ সংখ্যা, এটা আমাদের লব, এটা আমাদের হর। এটা আমরা ছোটবেলায় শিখেছি যে উপরটাকে লব বলা হয়, নিচেরটাকে হর বলা হয় ভগ্নাংশ করার সময়। তো এই যে লব এবং হর, লব এবং হরকে যদি আমরা একই সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করি, গুণ করি, কত পেলাম আমরা? 6/8। তো এই 6/8 এর যা ভ্যালু হবে, এর যা মান হবে, 3/4 এর যা মান হবে, দুটোর মান কিন্তু একই হবে। তাহলে আমরা কি পেলাম? যে মূলদ সংখ্যার লব এবং হরকে একই নাম্বার দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে ভ্যালু কখনো পরিবর্তন হয় না। একই রকমভাবে যদি দেখি যে লব এবং হরকে একই সংখ্যা দিয়ে যদি ভাগ করি, সেক্ষেত্রে কিন্তু ভ্যালু কখনো চেঞ্জ হবে না। তো সমতুল্য মূলদ সংখ্যা বার করার জন্য কি করতে হবে আমাদের? সমতুল্য মূলদ সংখ্যা বার করার জন্য কোনো একটা মূলদ সংখ্যার এই লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে বা একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা কি পাবো? সমতুল্য মূলদ সংখ্যা পেয়ে যাব। যেমন 3/4 এর একটা সমতুল্য মূলদ সংখ্যা কিন্তু 6/8। আরও একটা এক্সাম্পল দিই, 3/4 যদি আরও আমরা সমতুল্য মূলদ সংখ্যা বার করতে যাই, তাহলে কি করব? লব এবং হরকে, এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, 2 দিয়ে গুণ করেছি, আমরা যদি 4 দিয়ে গুণ করি, তাহলে পাবো আমরা 12/16। এটা কিন্তু সমতুল্য মূলদ সংখ্যা। কার সমতুল্য? 3/4 এর সমতুল্য মূলদ সংখ্যা। তো এইভাবে আমাদের কি করতে হবে? সমতুল্য মূলদ সংখ্যাগুলো বার করতে হবে। এবার আমরা কি করব? সংখ্যা রেখায় সংখ্যাগুলোকে আমরা স্থাপন করব। সংখ্যা রেখাটা কি? সংখ্যা রেখা কিন্তু আমরা ক্লাস 6-এ করেছি। সংখ্যা রেখা কি ছিল? না, কোনো একটা সংখ্যার উপরে সংখ্যাগুলোকে স্থাপন করা। যে রেখার উপরে সংখ্যাগুলোকে স্থাপন করা হয়, সেগুলোকে বলা হয় সংখ্যা রেখা। আচ্ছা, আমরা এখানে সংখ্যা রেখার উপরে সংখ্যাগুলোকে স্থাপন করব। এটা একটা রেখা, মোটামুটি মিডিল পজিশনে জিরোটাকে নিতে হবে। জিরোর ডান দিকে আমরা ধনাত্মক সংখ্যাগুলো নেব, আর বাম দিকে আমরা ঋণাত্মক সংখ্যাগুলো নেব। এই 1, 2, 3, 4, 5, 6, এটা এইভাবে চলতে থাকবে। আচ্ছা, বাম দিকে আমরা নেব ঋণাত্মক সংখ্যাগুলো। এবং যখন আমরা সংখ্যা রেখায় সংখ্যাগুলোকে স্থাপন করব, এটা একটু মানে খেয়াল রাখবে যে এই মাঝখানের যে গ্যাপগুলো, এই গ্যাপগুলো কিন্তু একই হতে হবে। যে এখানে একটু বেশি হয়ে গেল, এখানে কম হয়ে গেল, তা কিন্তু হওয়া চলবে না। এই গ্যাপগুলো কিন্তু একই হতে হবে। সংখ্যা রেখায় যখন আমরা সংখ্যাগুলোকে স্থাপন করব, তখন এটা কিন্তু একটু মাথায় রাখবে। আচ্ছা, তো আমাদের কেমন কোশ্চেন দেবে? এখান থেকে কিছু সংখ্যা দিয়ে দেবে, সেটা এইরকম আমাদের পূর্ণ সংখ্যা হতে পারে বা ভগ্নাংশ আকারে দিতে পারে। সেই নাম্বারগুলোকে আমরা কি করব? সংখ্যাগুলোকে আমরা সংখ্যা রেখার উপরে স্থাপন করব। যদি একটা এক্সাম্পল নেওয়া যায়, 3/4। এই 3/4 সংখ্যাটিকে আমাদের এখানে স্থাপন করতে হবে। প্রথমেই দেখে নেব এই সংখ্যাটা একের থেকে ছোট না বড়। একের থেকে ছোট না বড় কিভাবে বুঝবো? যদি প্রকৃত ভগ্নাংশ হয়, তাহলে একের থেকে ছোট হবে, আর যদি অপ্রকৃত ভগ্নাংশ হয়, তাহলে এটা একের থেকে বড় হবে। তো প্রকৃত ভগ্নাংশ কিভাবে বুঝবো? লব হরের থেকে ছোট হবে।
লব যদি হরের থেকে ছোট হয় তখন এটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। তো এখানে আমাদের লব 3 আছে, হর 4 আছে, তাহলে এটা একটা প্রকৃত ভগ্নাংশ। যাই হোক, তো প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কি করব আমরা, এই যে 0 আছে এখানে একটু একটা করে গ্যাপ মুছে দেবো আমরা, নাহলে এত ছোট জায়গায় এটা দেখানো যাবে না। এই হলো আমাদের 1, এই হলো আমাদের 2, এই 3, এই হলো আমাদের 4, এই -1, এই হলো -2, এই হলো -3। তো যখন প্রকৃত ভগ্নাংশকে আমরা এখানে স্থাপন করব নাম্বার লাইনে, তখন কি করব, 0 আর 1 এর মাঝখানে যে গ্যাপ আছে সেই গ্যাপটাকে কতগুলো পার্টে ডিভাইড করব, ভাগ করব। কতগুলো পার্ট নেব, এই নিচে যে সংখ্যাটা আছে, নিচে কত আছে, 4 আছে, তাহলে এই গ্যাপটাকে আমরা 4টে ইকুয়াল পার্টে ভাগ করব, সমান ভাগে ভাগ করব। যখন তোমরা করবে তখন কিন্তু স্কেল বসিয়ে করবে, তাহলে ছোট বড়টা হবে না, তখন কিন্তু পরিমাণটা একই থাকবে। তো আমরা এই 4টে ভাগে ভাগ করলাম, এই 1টা 2টো 3টে 4টে। এবার 3/4টা কোনটাকে নেব আমরা, এখানে দেখব কত আছে লবে, 3 আছে, তাহলে এই 1, এই 2, এই 3, এই হলো আমাদের 3/4। তাহলে বোঝাতে পেরেছি, যদি প্রকৃত ভগ্নাংশ হয় তাহলে 0 আর 1 এর মাঝখানের যে গ্যাপ, সেই গ্যাপটাকে আমরা কতগুলো সমান ভাগে ভাগ করব, দেখব হরে কত আছে, ঠিক ততগুলো সমান ভাগে আমরা ভাগ করব। তারপরে কোন ভাগটা নেব আমরা, এই লবে যেটা আছে সেটা আমরা এখান থেকে কাউন্ট করে নিয়ে নেব। আচ্ছা, এটা তো প্রকৃত ভগ্নাংশ। যদি ঋণাত্মক সংখ্যা দেয় তাহলে একই রকমভাবে কিন্তু আমরা এই বাম দিকে ওটাকে স্থাপন করব। এবার আমরা আসি, যদি অপ্রকৃত ভগ্নাংশ হয় তাহলে আমরা কিভাবে স্থাপন করব। একটা উদাহরণ নেওয়া যাক, 4/3, এটা অপ্রকৃত ভগ্নাংশ। কেন অপ্রকৃত ভগ্নাংশ, তার কারণটা হলো লব বড় হর ছোট। লব বড় হর ছোট হলে তখন সেটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশকে প্রথমে কি করা হয়, মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা হয়। মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে আমরা পাবো 1 হোল 1/3, মানে 1 পূর্ণ 1 3, 1 পূর্ণ 1/3। তো এবার এই সংখ্যাটাকে আমরা কিভাবে এখানে স্থাপন করব, দেখব এখানে কত আছে, এখানে 1 আছে, তাহলে 0 থেকে 1 পর্যন্ত প্রথমে আমরা কাউন্ট করব, 0 থেকে 1 পর্যন্ত যাব। তারপরে কি করব, 1 আর 2 এর মাঝখানে যে গ্যাপটা আছে সেই গ্যাপটাকে কতগুলো পার্টে আমরা ইকুয়াল পার্টে ভাগ করব। কতগুলো পার্ট নেব, এখানে যে নাম্বারটা থাকবে ঠিক ততগুলো পার্টে এই 1 আর 2 এর মাঝখানের গ্যাপটাকে আমরা সমান ভাগে ভাগ করব। 3 আছে, তাহলে আমরা এটাকে 3টে পার্টে ডিভাইড করব, 3টে পার্টে ভাগ করব, অবশ্যই সমান 3টে পার্ট। তোমরা কিন্তু স্কেল বসিয়ে এটা করবে। তাহলে 3টে ভাগ পেলাম, এই 1টা 2টো 3টে। আচ্ছা, এখানে কত আছে, লবে 1 আছে, তাহলে আমাদের এই ফার্স্ট পার্টটা, তাহলে এই হলো আমাদের 1 পূর্ণ 1/3। তাহলে প্রকৃত ভগ্নাংশ হলে কিভাবে স্থাপন করতে হবে সেটা দেখালাম। অপ্রকৃত ভগ্নাংশ হলে প্রথমে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। মিশ্র ভগ্নাংশে প্রকাশ করার পরে প্রথমে এই যে পূর্ণ সংখ্যা অংশটা আছে সেটাকে প্রথমে আমরা কাউন্ট করব, তারপরে আমরা এই ভগ্নাংশটাকে এখান থেকে নিয়ে নেব। তাহলে এই হলো আমাদের নাম্বার লাইনে কিভাবে ভগ্নাংশগুলোকে স্থাপন করা হয় তার পদ্ধতি। এবার আমরা করব, দুটো মূলদ সংখ্যা দিয়ে দেবে, দিয়ে বলবে এই দুটো মূলদ সংখ্যার মাঝখানে একটা মূলদ সংখ্যা বার করো, বা একের বেশিও আমাদের বার করতে দিতে পারে। তো যদি একটা মূলদ সংখ্যা বার করতে দেয় তখন আমরা একরকম পদ্ধতি অ্যাপ্লাই করব, প্রয়োগ করব। আর যদি একের বেশি মূলদ সংখ্যা বার করতে দেয় তাহলে কিন্তু আমরা অন্যরকম পদ্ধতি অবলম্বন করব। আমি একটা মূলদ সংখ্যা কিভাবে বার করতে হয় সেটা প্রথমে দেখাবো। 7
এবং আচ্ছা 7 না নিয়ে আমি যদি ভগ্নাংশ নিই 1/3 এবং 1/2 এর মাঝে একটি মূলদ সংখ্যা হবে 1/3 প্লাস 1/2 টোটালটা বাই 2। মানে যে দুটো মূলদ সংখ্যার মাঝখানে আমাদের একটা মূলদ সংখ্যা বার করতে দেবে, কি করব, সেই দুটো মূলদ সংখ্যাকে আমরা প্লাস করব, করে আমরা 2 দিয়ে ডিভাইড করব, করলে কিন্তু আমরা আমাদের আরও একটা মূলদ সংখ্যা পেয়ে যাব ওই দুটো মূলদ সংখ্যার মাঝখানে। যেমন এটা যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে উপরে সিম্পলিফাই করলে লসাগু আসবে 6, এটা হবে 2 + 3, নিচে একটা 2 আছে, তাহলে উপরে আমরা পাচ্ছি 5/6, নিচে 2, এটাকে আরো সরল করলে আমরা পাবো 5/6 × 1/2 অর্থাৎ 5/12। তাহলে 5/12 হলো একটা মূলদ সংখ্যা, যে সংখ্যাটা 1/3 এবং 1/2 এর মাঝে অবস্থিত। এবার আমরা আছি এই 1/3 এবং 1/2 এর মাঝে যদি একটা মূলদ সংখ্যা না দিয়ে একের বেশি মূলদ সংখ্যা বার করতে দেয়, তাহলে আমরা কিভাবে করব? 1/3 এবং 1/2 এর মাঝে 4টি মূলদ সংখ্যা। প্রথমে আমরা কি করব, এই যে 1/3 এবং 1/2 এই দুটো সংখ্যার এই হরগুলোকে একই করব, একই সংখ্যা নিয়ে আসবো। হরগুলোকে একই সংখ্যা নিয়ে আসতে গেলে কি করব, আমরা এই হর দুটোর প্রথমে লসাগু বার করব, এলসিএম বার করব, ইংলিশে এলসিএম বলা হয়। তো 3 এবং 2 এর এলসিএম লসাগু হলো 6, তাহলে এখানে 6 করব, 6 করতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে, নিচে 2 দিয়ে গুণ করলে উপরে 2 দিয়ে গুণ করতে হবে। এখানে 2 আছে, 6 করতে গেলে 3 দিয়ে গুণ করতে হবে, আর নিচে 3 দিয়ে গুণ করলে উপরে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা পেলাম 2/6 আর এটা পেলাম 3/6। এবার দেখব আমাদের কতগুলো মূলদ সংখ্যা বার করতে দিয়েছে, 4টে। তো যেহেতু 4টে মূলদ সংখ্যা বার করতে দিয়েছে, তাহলে আমরা কি করব, 5 দিয়ে উপর নিচে গুণ করব। মানে যতগুলো মূলদ সংখ্যা বার করতে দেবে, ঠিক তার পরের সংখ্যা দিয়ে উপর নিচে আমরা গুণ করব, মাল্টিপ্লাই করব। 10/30 আর এটা পেলাম 15/30। এবার আমরা কি করব, দেখো ভগ্নাংশ দুটোর বা মূলদ সংখ্যা দুটোর হরগুলো সব একই চলে এসছে। লবে এখানে 10 আছে, এখানে 15 আছে। 10 আর 15 এর মাঝখানে টোটাল 4টে নাম্বার আছে, পূর্ণ সংখ্যা যদি আমরা ধরি 11, 12, 13 এবং 14। তাহলে 4টে মূলদ সংখ্যা হবে 11/30, 12/30, 13/30, 14/30। এই হলো আমাদের 4টি মূলদ সংখ্যা, কোন দুটো সংখ্যার মাঝখানে, 1/3 এবং 1/2। তাহলে এভাবে যতগুলো মূলদ সংখ্যায় বার করতে দিক না কেন, প্রথমে আমরা কি করব, ভগ্নাংশ দুটোর হরগুলোকে আমরা প্রথমে একই সংখ্যায় প্রকাশ করব। তার জন্য দুটোর আমাদের লসাগু বার করতে হবে, সেই লসাগুটাকে নিয়ে আসতে হবে। তারপরে আমরা কি করব, যতগুলো মূলদ সংখ্যা বার করতে দেবে, ঠিক তার পরের নাম্বার দিয়ে উপর নিচে আমরা গুণ করব। গুণ করার পরে আমরা কি করব, সংখ্যাগুলোকে নিয়ে আসতে হবে, তখন সংখ্যাগুলো আমরা পেয়ে যাব। এবারে আমরা কোষে দেখি 1.1টা সলভ করব। এটা তো আমাদের একদম চ্যাপ্টারটার বেসিক
জিনিসগুলো। এবার আমরা এক্সারসাইজটা সলভ করব। সে দেখি 1.1 এক নম্বর যে কোশ্চেনটা দিয়েছে, কোশ্চেন নাম্বার 1 বলছে মূলদ সংখ্যা কাকে বলে লিখি। তো আমরা প্রথমে কিন্তু মূলদ সংখ্যা কাকে বলে এটা কিন্তু শিখেছি, তাহলে তোমরা ওখান থেকে ওটা করে নেবে মূলদ সংখ্যা কাকে বলে। একই সঙ্গে দিয়েছে 4টি মূলদ সংখ্যা লিখে, তো 4টি মূলদ সংখ্যা দিয়ে দেবে, যেমন যে কোনো পূর্ণ সংখ্যা দিলেই হবে। 4 একটা মূলদ সংখ্যা, বা আমরা এভাবেও দিতে পারি 2/3 একটা মূলদ সংখ্যা, বা 5/6 একটা মূলদ সংখ্যা, বা 7/8 একটা মূলদ সংখ্যা। এভাবে তোমরা নিতে পারো মূলদ সংখ্যাগুলো। শুধু p/q আকারে আছে কিনা এটা একটু দেখবে। তাহলে আমরা 4টি মূলদ সংখ্যা এভাবেও নিতে পারি। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2তে বলছে 0 কি একটা মূলদ সংখ্যা। এটা কিন্তু আমরা ডিসকাস করেছি। হ্যাঁ, 0 একটা মূলদ সংখ্যা। তারপরে কোশ্চেনটা কি বলছে যে 0কে p/q আকারে প্রকাশ করতে হবে। তাহলে 0টাকে যদি আমরা p/q আকারে প্রকাশ করি তাহলে পাবো 0 = 0/4। তোমরা 4-এর জায়গায় যে কোনো সংখ্যা নিতে পারো, শুধু দেখবে ভগ্নাংশের এই হরে যেন কোনো 0 না থাকে। তাহলে 0কে আমরা 0/4 লিখতে পারি, 0/6 লিখতে পারি, 0/10 লিখতে পারি, যে কোনো একটা লিখলেই হবে। পরের কোশ্চেন নাম্বার 3তে বলছে কিছু সংখ্যা দিয়েছে, সেই সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। প্রথম যে সংখ্যাটা দিয়েছে 7কে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। 0 ডান দিকে। আচ্ছা, এটা কোশ্চেন নাম্বার 3 এর প্রথমটা। 7কে আমাদের সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। এই 0 1 2 3 4 5 6 7 8 9 কিছু ঋণাত্মক সংখ্যাও দেখিয়ে দেবে। আচ্ছা, এই হলো আমাদের 7। তো যখন 7টাকে দেখাতে বলবে তখন আমরা 7টাকে জাস্ট এইভাবে একটু সার্কেল করে গোল করে একটু মার্ক করে দেবো। এই হলো আমাদের 7। তারপরে বলছে -4 নাম্বার 2। -4 যখন আমাদের স্থাপন করতে দেবে জাস্ট -4টাকে সার্কেল করে এইভাবে আমরা দেখাবো। তারপরে বলছে 3/5। আচ্ছা, নাম্বার 3। 3/5টা প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ হলে কি বলেছিলাম, 0 আর 1 এর মাঝখানে যে গ্যাপটা আছে সেই গ্যাপকে আমরা কতগুলো সমান ভাগে ভাগ করব। এই কতগুলো সমান ভাগে ভাগ করব বলেছিলাম, হরে যে নাম্বারটা আছে এখানে 5 আছে, তাহলে এই 0 আর 1 এর মাঝখানের গ্যাপটাকে 5টা পার্টে ভাগ করতে হবে, 5টা সমান অংশে ভাগ করতে হবে। এখানে তো একদম ছোট জায়গা, আমি একটু নিচে দেখাই। এটা এই 0 আর এই 1, এবার মাঝখানের গ্যাপটাকে আমাদের 5টা ভাগে ভাগ করতে হবে। তো এই 5টা ভাগ পেলাম, এই 1টা 2টো 3টে 4টে 5টা। এবার আমরা কোন পার্টটা নেব, লবে যে সংখ্যাটা আছে 3 আছে, তাহলে এই 1 2 3 এই হলো আমাদের 3/5। আচ্ছা, নেক্সট নাম্বার 4। নাম্বার 4 নাম দিয়েছে 9/2। আচ্ছা, এটা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কি বলেছিলাম, প্রথমে এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে। 4 পূর্ণ 1/2। তো এটাকে
সংখ্যা রেখায় যখন আমরা স্থাপন করব কি বলেছিলাম, 0 থেকে 4 পর্যন্ত আমরা প্রথমে কাউন্ট করব, তারপরে 4 আর 5-এর মাঝখানের যে গ্যাপটা, আচ্ছা 5টা অনেকটা দূরে চলে যাচ্ছে, একটু কাছাকাছি নিয়ে আসি, তাহলে গ্যাপগুলো একই থাকবে। এটা 5, গ্যাপগুলো একই থাকতে হবে। 4/1/2, তাহলে প্রথমে 0 থেকে 4 পর্যন্ত যেতে হবে, তারপরে 4 আর 5-এর যে গ্যাপটা, সেই গ্যাপটাকে আমরা কতগুলো ভাগে ভাগ করব, দুটো ভাগে ভাগ করব সমান ভাগে। উপরে কত আছে 1, তাহলে এখান থেকে এই 1, তাহলে এটা হলো আমাদের 4/1/2। আচ্ছা এগুলো কিন্তু বড় করে দেখাতে হবে, প্রত্যেকটাকে কিন্তু বড় করে দেখাতে হবে। আমি জাস্ট এটা কোথায় আসছে সেটা দেখানোর জন্য ছোট করে দেখিয়েছি। তোমরা কিন্তু এরকম বড় নাম্বার লাইন, সংখ্যা রেখা উপরে কিন্তু এগুলো দেখাবে। আচ্ছা আমি একটা সংখ্যা রেখার উপরে দেখাই, যেমন 5-এর যে সামটা, মানে 3 এর 5, 2/9, সংখ্যাটা দিয়েছে 2/9, এই 0। আচ্ছা এটা প্রকৃত ভগ্নাংশ, তাহলে 0 আর 1-এর মাঝখানের গ্যাপটাকে নেব। দেখো যেহেতু হরে 9 আছে, তাহলে 0 আর 1-এর মাঝখানের গ্যাপটাকে আমাদের কি করতে হবে, 9টা ভাগে ভাগ করতে হবে। তাহলে একটু গ্যাপটা একটু বড় করে নেব আমরা এখানে, এই 1, এই 2, এখানে -1 আসবে। আচ্ছা আর নেওয়ার দরকার নেই, আমাদের জাস্ট এটুকু দরকার। টোটাল 9টা ভাগে এই পার্টটাকে ভাগ করতে হবে। এই একটা, মাঝখানে এখানে আসবে 8টা, 1 2 3 4 5 6 7 8 9, 9টা ভাগে। আচ্ছা এই 9টার মধ্যে, এই 9টার মধ্যে কোন পার্টটা নেব আমরা, যেহেতু লবে 2 আছে, তাহলে আমাদের এই সেকেন্ড পার্টটা নেব, এটা হলো আমাদের 2/9। আচ্ছা এবার আমরা আসি 6 সেকশনটা, 11/5, আমরা এখানেই দেখাবো 11/5টা। এটা অপ্রকৃত ভগ্নাংশ আছে, আমরা এটাকে প্রথমে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব, 2/1/5। আচ্ছা এই 1, এই 2, এই 3, এটা -1, এটা -2। তাহলে প্রথমে কি করব, আমরা 2টাকে নেব। 2টাকে নিতে গেলে এই 0 থেকে এই 1, এই 2, এই পর্যন্ত আসবো, তারপরে এই 1/5, এর নিচে 5 আছে, তাহলে যেহেতু আমরা 0 থেকে 2 পর্যন্ত এসেছি, তারপরে 2 আর 3-র মাঝখানটাকে আমরা, মাঝের অংশটাকে 5টা ভাগে ভাগ করব সমান ভাগে। উপরে কত আছে 1, তাহলে প্রথম পার্টটা, তাহলে এই হলো আমাদের 2/1/5 বা 11/5। আচ্ছা লাস্ট যে অঙ্কটা দিয়েছে -13/4, আচ্ছা 3/7 -13/4, এটাকে প্রথমে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব, -3/1/4। তাহলে এটা আমাদের নাম্বার লাইনের নাম্বারগুলোকে একটু মুছতে হবে, নইলে এখানে আসবে না। আচ্ছা এটা মুছে দিই পুরো।
0 -1 -2 -3 আসছে না, একটু ডান দিক থেকে নেই, এটা 0 নেই, এটা 1, এটা -1 -2 -3 -4। আচ্ছা, কত ছিল আমাদের? -13/4। মিশ্র ভগ্নাংশ করলে -3 × 1/4। আচ্ছা, প্রথমে আমরা কি করব, 0 থেকে -3 পর্যন্ত আসবো। এই হলো -3। তারপরে কি করব, -3 আর -4-এর যে গ্যাপটা, সেই গ্যাপটাকে 4টে ভাগে ভাগ করব, যেহেতু নিচে 4 আছে। কোন ভাগটা নেব? যেহেতু উপরে 1 আছে, জাস্ট -3 এর পরে যে পার্টটা, সেটা। এইভাবে আমরা সংখ্যা রেখায় সংখ্যাগুলোকে স্থাপন করব। ভগ্নাংশ হোক বা পূর্ণ সংখ্যা হোক, ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক, সবগুলোই কিন্তু আমরা এখানে আলোচনা করেছি। পরের কোশ্চেন নাম্বার 4। প্রথম যে কোশ্চেনটা দিয়েছে, 4 এবং 5, এই দুটো মূলদ সংখ্যার মাঝে একটা মূলদ সংখ্যা বার করতে হবে। তো আমরা শিখেছি যে একটা মূলদ সংখ্যা বার করতে দিলে কিভাবে করি, আমরা সংখ্যা দুটোকে প্লাস করি, প্লাস করে 2 দিয়ে আমরা ভাগ করি। 4 + 5 9, 9/2। তাহলে 4 আর 5 এর মাঝে একটা রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা হলো 9/2। আচ্ছা, এই সংখ্যাগুলোকে আবার সংখ্যা রেখায় স্থাপন করতে দিয়েছে। তো তোমরা সংখ্যা রেখায় এগুলোকে স্থাপন করবে। যদি সমস্যা হয় তাহলে আমাকে একটু জানিও, আমি সলভ করব। পরের যে কোশ্চেনটা দিয়েছে 1 এবং 2, 1 এবং 2 এর মাঝখানে একটা মূলদ সংখ্যা বার করতে হবে। তাহলে আমরা কিভাবে বার করব? 1 + 2/2, অর্থাৎ 3/2। নাম্বার 3, 1/4 1/2। তাহলে এটা করার জন্য আমরা কি করব, প্রথমে 1/4 + 1/2 পুরোটাকে 2 দিয়ে ভাগ করব। আচ্ছা, উপরে ভগ্নাংশের যোগ করতে হবে, লসাগু 4, তাহলে 1 + 2/2, তাহলে এটা আসবে, উপরে আসছে 3/4/2। এটাকে আরো একটু সরল করলে পাবো আমরা 3/4 × 1/2, অর্থাৎ 3/8। নাম্বার 4, মানে 4 এর 4, -1 1/2। কি হবে এটা? -1 + 1/2/2। আচ্ছা, এটাকে ভগ্নাংশের ক্যালকুলেশন করলে পাবো আমরা, আচ্ছা নিচে করি, লসাগু 2 -2 + 1/2, উপরে -1/2, নিচে 2, অর্থাৎ -1/4। নাম্বার 5, 1/4 1/3। আনসারটা হবে 1/4 + 1/3/2। এখানে লসাগু হবে 12, উপরে হবে 3 + 4, 7/12/2, 7/12 × 1/2, অর্থাৎ 7/24, 6
-2 -1, তাহলে এটার আনসার হবে -2 প্লাস -1/2, -2 -1/2, এই -2 আর এই প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এটা হবে -3/2। আমরা 4 পর্যন্ত সলভ করেছি। 4-এর পরে আমাদের এখনো 9 পর্যন্ত আছে, এখন আমাদের কিছু বাকি আছে। তো আজকের ক্লাসটা এ পর্যন্ত। 5 থেকে 9 পর্যন্ত আমরা পরের ক্লাসে সলভ করব, পরের ক্লাসে কিন্তু আমরা এগুলো ডিসকাস করব।